15 নম্বর প্ল্যাটফর্মটা যেহেতু একদম শেষের দিকে, ট্রেন ধরাটা খুবই মুশকিলের হয়ে যায় সকাল সকাল। ম্যাক্সিমাম সিট ফাঁকা, তবে কিন্তু টিকিট চেক হচ্ছে এই মুহূর্তে। এটাই ছিল শহরে ঢোকার চেক পয়েন্ট। আর এই যে এই জায়গাগুলো দেখা যাচ্ছে, এখানে কিন্তু সৈনিকরা থাকতেন, এইদিকেও থাকতেন এবং এইদিকেও থাকতো। এখান থেকে সৈনিকরা সমস্ত চেক করে এই পথ দিয়ে নগরে বা শহরে প্রবেশ করতো। হাওয়া মহল। হাওয়া মহল? এখানে কি আছে? এখানে সাততলা পুকুর আছে। এই হচ্ছে বিখ্যাত দলমাদল কামান, মল্ল রাজাদের সর্ববৃহৎ কামান বলা যেতে পারে। বন্ধুরা, এটাই হচ্ছে সেই বিখ্যাত পাথরের রথ, বিষ্ণুপুর বাঁকুড়ার ঐতিহ্য বলতে গেলে এই মুহূর্তে। বিষ্ণুপুর নামটির সাথে জড়িয়ে রয়েছে স্থাপত্য, ভাস্কর্য এবং চিত্রকলা। বিষ্ণুপুর নামটি উঠলেই ভেসে ওঠে মন্দির ও মন্দিরের দেওয়ালে খোদাই করা অপরূপ টেরাকোটার কাজ। মল্ল রাজাদের স্থাপত্যে ঘেরা এই বিষ্ণুপুর তার বিখ্যাত মন্দির এবং টেরাকোটা কাজের জন্য, পোড়ামাটি ও ডোগরা শিল্পের জন্য বারংবার ভ্রমণপিপাসু মানুষের কাছে নজর কেড়েছে। তাই শীত পড়তেই মানুষ ভিড় জমাচ্ছেন এই বিষ্ণুপুরে। কলকাতা থেকে মাত্র 192 কিলোমিটার দূরে অবস্থিত এই বিষ্ণুপুরে দিনের দিনই ঘুরে আসা যায়। ট্রেনে করে সময় লাগে 3 ঘন্টা। আর আজকের পর্বে তোমাদেরকে সেই সমস্ত স্থানই ঘুরে দেখাবো, তার সাথে তোমরা বিষ্ণুপুর কিভাবে আসবে, খরচই বা কত, একাধিক তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। ঘড়িতে এই মুহূর্তে অলমোস্ট 4:45 চলে এসেছি হাওড়া স্টেশনে। আর আমাদের আজ ট্রেন রয়েছে সাঁতরাগাছি থেকে। সেই জন্য সর্বপ্রথম হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে যাবো সাঁতরাগাছিতে। আমাদের ট্রেন আছে 12883 রূপসী বাংলা এক্সপ্রেস, 6টা বেজে 28 মিনিটে। আর এখনও যা দেখতে পাচ্ছি ভোরের আলো ফোটেনি। চলো স্টেশনের ভেতরে প্রবেশ করা যাক এবং সবার আগে সাঁতরাগাছি পৌঁছানো যাক। এবার দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের লোকাল ট্রেন দিয়েছে, কারণ সাউথ ইস্টার্ন বলে কথা। প্রবেশ করে গেলাম হাওড়া স্টেশনে। আর এই মুহূর্তে 4:55 রয়েছে আমাদের আমতা লোকাল, 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। যদি সেটা পেয়ে যাই খুবই ভালো, আর না হলে আমাকে 5:20 মেদিনীপুর লোকাল ধরতে হবে। 15 নম্বরের দিকে এগোচ্ছি। আর এই মুহূর্তে প্রচুর ভিড়, যেহেতু সকাল সকাল প্রচুর হকার এই মুহূর্তে হাওড়া স্টেশনে। পনেরো নম্বর প্ল্যাটফর্মটা যেহেতু একদম শেষের দিকে, ট্রেন ধরাটা খুবই মুশকিলের হয়ে যায় সকাল সকাল যাত্রীদের পক্ষে। তবে কোনো চিন্তা নেই, কাজ হচ্ছে। 15 নম্বরের ট্রেন কিন্তু এখন একদম সামনে অবধি ঢুকবে। তবে যতদিন হয়নি অগত্যা মধুসূদন ট্রেন দাঁড়িয়ে আছে, অলরেডি 55 ক্রস হয়ে গেছে। 15 দিকেই এগোচ্ছি। চারটে বেজে 57। আর এই যে 15 নম্বর দাঁড়িয়ে আছে আমাদের হাওড়া আমতা লোকাল। আর এই মুহূর্তে 14 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে কামরূপ এক্সপ্রেস। শীতকাল, তারপরে সকাল ট্রেন, একটু লেট রয়েছে। ফাইনালি 15 নম্বরে চলে এসেছি এবং আমতা লোকালেই উঠে পড়ছি। তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে সাঁতরাগাছিতে গিয়ে। এবারে 15তে দাঁড়িয়েছে আমতা লোকাল। আর এই যে ঢুকছে ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, হাওড়া ডিব্রুগড়। এই হচ্ছে সকালের কম্পার্টমেন্ট, পুরোই ফাঁকা যা দেখছি। তবে গুটি গাড়ির যাত্রী রয়েছেন। ঘড়িতে 5টা বেজে 1। ঘড়িতে 5টা বেজে 8। আর এই যে হাওড়াতে প্রবেশ করছে কিং বন্দে ভারত, হাওড়া পুরী বন্দে ভারত। বন্ধুরা, আমি তো বেরিয়ে পড়েছি একদিনের সফরে। যদি তোমরা আমার মতো কেউ একদিনের সফরে বেরোতে চাও, তোমরা কিন্তু চেষ্টা করবে 5:20 মেদিনীপুর লোকালটা। আমি তো পেয়ে গেলাম 4:55 হলদিয়া লোকাল। তবে 5:20 ধরলে ওই 6টার মধ্যে তোমরা সাঁতরাগাছিতে পৌঁছে যাবে। এর থেকে লেট হলে কিন্তু সাউথ ইস্টার্ন বলে কথা, ট্রেন মিস হয়েও যেতে পারে। ঘড়ির কাঁটায় 5টা বেজে 21।
পৌঁছলাম আমরা সাঁতরাগাছিতে। আর সাঁতরাগাছির 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিল, লোকাল ট্রেন। আর 2 নম্বরেই দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে রূপসী বাংলা এক্সপ্রেস। আর এই ট্রেনেই কিন্তু আমরা সফর করব 10ই জানুয়ারি 2025। শীতের সকাল, ভালোই ঠান্ডা রয়েছে। আর আজ আমাদের কোচ নম্বর হচ্ছে D2। আর এখনই এসে পৌঁছলো ঝাড়গ্রাম মেমো স্পেশাল। সেটা ছাড়বে সাঁতরাগাছি থেকে 5:40। তোমরা যদি কেউ ঝাড়গ্রামে যেতে চাও তাহলে কিন্তু সাঁতরাগাছি থেকে এই 5:40 ঝাড়গ্রাম মেমোটাও ধরে নিতে পারো। এই যে 1 নম্বরেই দাঁড়িয়ে আছে। এই হচ্ছে D3 এবং এরপরেই হচ্ছে D2। এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। এখনো যা দেখছি গেট বন্ধ আছে, তবে খোলার চেষ্টা করি। ঢুকেই এদিকে রয়েছে দুটো ওয়াশরুম, অ্যান্ড ওটা হচ্ছে D3, তোমাদের আগেই দেখালাম। অ্যান্ড এই হচ্ছে D2। সিটিং ক্যাপাসিটি যদি বলি 3:3, এদিকে 3 জন, এদিকে 3 জন, পুরো ফাঁকা এই মুহূর্তে। আর দুদিকে লাগেজ রাখার জায়গা রয়েছে এবং মাঝামাঝিটা তোমাদের যদি দেখাই, মাঝামাঝিটা ঠিক এদিক থেকে ফ্রন্টে রয়েছে এবং আবার এই দিক থেকে ফ্রন্টে রয়েছে। যেহেতু এটা সেকেন্ড সিটিং, আর সেকেন্ড সিটিংয়ের সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 3:3। আর এতে একটা এসি কম্পার্টমেন্ট রয়েছে যেটা হচ্ছে সিসি। আমি জার্নি করছি সেকেন্ড সিটিংয়ে, যেটা হচ্ছে রিজার্ভেশন। তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু জেনারেল কম্পার্টমেন্টও আছে, তবে ভিড় এড়াতে আমি আগে থেকে রিজার্ভেশন করে রয়েছি। যেহেতু অ্যাভেলেবেল ছিল, তোমরা পেয়ে যাবে এই ট্রেনের টিকিট। আর যদি তোমরা এসে কেউ কাউন্টার টিকিট করে উঠতে ট্রেনে উঠতে চাও, তার জন্য 4টে এখানে জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে। চলো একবার দেখে নেওয়া যাক একদম সামনের দিকে জেনারেল কম্পার্টমেন্টের অবস্থা এই মুহূর্তে কীরকম রয়েছে। এই যে একদম সামনে, এগুলো সম্পূর্ণ দীনদয়ালুর কোচ যা দেখতে পাচ্ছি, এগুলো সব কিন্তু জেনারেল কম্পার্টমেন্ট। সামনে থেকে 3টে রয়েছে অ্যান্ড এদিকে একটা রয়েছে 4টে। এই 4টেই জেনারেল কম্পার্টমেন্ট। তোমাদের একটু দেখিয়ে নিই জেনারেল কম্পার্টমেন্টের অবস্থা কীরকম রয়েছে। এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। দেখো যা দেখছি আপাতত পরিষ্কার রয়েছে এই মুহূর্তে। এবং এইদিকে যেরকম সাইডে সিটিং দেখতে পাচ্ছি, সবকটাই সিটিং। এদিকে 4 জন করে অ্যান্ড এদিকে 1 জন করে। তোমাদের জানিয়ে রেখে দিই, তোমরা জেনারেলেও কিন্তু চলে যেতে পারো। একটু সমস্যা হবে যেহেতু জেনারেলে আনরিজার্ভ ভিড় হয়ে থাকে, তবে যদি তোমরা রিজার্ভেশনের টিকিট না পাও, তোমরা জেনারেল কম্পার্টমেন্টে করেই কিন্তু পৌঁছে যেতে পারো। কাটায় সময় 6:28। আজ আমি এখানে, আমার সাথে বেশ কয়েকজন রয়েছে এইদিকে অভিলাষ, নতুন জার্নি শুরু করেছে। ওকে নতুন জার্নি শুভেচ্ছা জানাচ্ছি। ওরও একটা চ্যানেল আছে, চ্যানেলের নাম ওয়ান্ডার ওয়ার্ল্ড টাইলস। তোমরা দেখে নিতে পারো চ্যানেলটা। অভিলাষের সাথে আমাদের আরও 2 ভাই রয়েছে। আমরা মোট 4 জন মিলে বেরিয়ে পড়েছি। তো তোমাদের তো প্রথমবার বিষ্ণুপুর, কেমন লাগছে? এখনো অবধি আমরা গিয়ে পৌঁছাইনি, তবে বিষ্ণুপুর এক্সপ্লোর করবো এবং যা যা অভিজ্ঞতা হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সিটে এসে বসে বললাম, এই হচ্ছে সিটিং। আর তোমাদের বলে দিই, বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। দরজা বন্ধ করে দিয়েছে, দরজার পাশেই আমাদের সিট পড়েছে। আর আমার পাশের যে 2 জন প্যাসেঞ্জার, তারা কিন্তু এখানে এসে পৌঁছেনি। দেখা যাক খড়গপুর থেকে তারা ওঠে কিনা। তোমাদের যদি দেখাই, এখানে পুশ ব্যাগ রয়েছে। তোমরা চাইলে, তোমাদের বলে রাখি, এখানে পুশ ব্যাগ রয়েছে। তোমরা চাইলে কিন্তু সিটটা এরকম পুরো হালিয়ে দিতে পারো। এই হচ্ছে সিটিং। নিচে রয়েছে পা রাখার জায়গা এবং এখানে রয়েছে বটল হোল্ডার। সঙ্গে এই হচ্ছে টি টেবিল। তোমাদের যদি দেখিয়ে দিই, এই দেখো, এই হচ্ছে টি টেবিল। আর এই হচ্ছে আমাদের সিটিং ক্যাপাসিটি। এই দেখো অলরেডি যা দেখতে পাচ্ছি, আমাদের টিটি সাহেব চলে। ম্যাক্সিমাম সিট ফাঁকা, তবে কিন্তু টিকিট চেক হচ্ছে এই মুহূর্তে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেসে। ঘড়িতে সময় 7:49। আমরা এসে পৌঁছলাম খড়গপুরে 107 কিলোমিটার অতিক্রম করে, যার কোড হচ্ছে KGP। আর যেহেতু সাউথ ইস্টার্নে রয়েছি আমরা, খড়গপুর আমাদের প্রথম হল ছিল। এরপরে ঢুকে যাচ্ছি মেদিনীপুর। আর এখানে আমাদের 5 মিনিটের হল রয়েছে। 5 মিনিটের হল্টের পর আমরা আবারও রওনা দিয়ে দেবো। যা দেখতে পাচ্ছি মোটামুটি সকালের ট্রেন যেহেতু ফাঁকাই রয়েছে খড়গপুর স্টেশন। চলো উঠে পড়া যাক। খড়গপুরের পর আমাদের লাইন 3টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা ভুবনেশ্বর, একটা মেদিনীপুর আর একটা টাটার লাইনে। আর আমরা রয়েছি এই মুহূর্তে মেদিনীপুর লাইন। ওইদিকেটা হচ্ছে ভুবনেশ্বর, মাঝেরটা হচ্ছে টাটা। আর এই যে আমাদের লাইন দেখে গেল, এই দিকটা আমরা চলেছি মেদিনীপুরের দিকে। মেদিনীপুর ঢুকছে, আর মেদিনীপুর ঢোকার আগে আমরা ক্রস করতে চলেছি কাঁসাই রিভার। তোমাদেরকে দেখায়, আর পুরো ফগি ওয়েদার।
সময় হচ্ছে 8:09। পৌঁছালাম মেদিনীপুরে, আর এই মুহূর্তে বিফোরে চলছে আমাদের ট্রেন। খড়গপুরে একটু লেটে ঢুকেছিল, তবে এখানে আমাদের 2 মিনিটের হল্ট রয়েছে, আর এখান থেকে বহু সংখ্যক মানুষ উঠছে তা দেখতে পাচ্ছি। এবার তোমাদের একটু ভাড়ার ব্যাপারটা বলে নিই। জার্নি করছি সেকেন্ড সিটিংয়ে, যেটা আমাদের ভাড়া পড়ছে 110 টাকা, যেটা রিজার্ভেশন। তোমরা যদি আনরিজার্ভে কেউ টিকিট কেটে উঠে পড়ো, মানে চালু ডাব্বাতে জেনারেলে, সেটা পড়বে 90 টাকা। মাত্র 90 টাকা দিয়ে কিন্তু তোমরা পৌঁছে যাবে বিষ্ণুপুরে। আর যদি তোমরা কেউ এসিতে জার্নি করতে চাও, তাহলে তোমাদের পড়বে 525 টাকা। তারপর হচ্ছে শালবনী, তারপরে হচ্ছে চন্দ্রকোনা, তারপরে গড়বেতা হয়ে আমাদের ট্রেন ঢুকে যাবে কিন্তু বিষ্ণুপুরে। তো চলো তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে বিষ্ণুপুরে গিয়ে। সকাল সকাল ট্রেন যতটাই ফাঁকা ছিল, মেদিনীপুর থেকে পুরো ভরে গেল, এবং রিজার্ভেশন কম্পার্টমেন্টও যা দেখছি প্রচুর লোক কিন্তু উঠে পড়েছে জেনারেল টিকিট কেটেই। আপাতত মেদিনীপুরের পর বলতে গেলে লোকালের মতোই অবস্থা। কাটায় 9:38। বন্ধুরা ফাইনালি এসে পৌঁছালাম বিষ্ণুপুরে 192 কিলোমিটার অতিক্রম করে। আর আমাদের এই মুহূর্তে ট্রেন বিষ্ণুপুরে 8 মিনিট লেট। 9:30 ঢোকার কথা ছিল, আর এখানে 2 মিনিটের হল্ট রয়েছে। এখানে যা দেখছি, এখান থেকে বহু মানুষ উঠছে এবং বহু মানুষ এই বিষ্ণুপুরে নামলো। শীতকালে আমাদের মতো বহু পর্যটক বিষ্ণুপুর ঘুরতেও চলে এসেছে। আমরা বাইরে বেরোবো, আর আমাদের এই ট্রেন চলে যাবে পুরুলিয়াতে। যারা দিনের দিন পুরুলিয়া যেতে চাও, তারা কিন্তু এই ট্রেনটাকে বেছে নিতে পারো। ওই সকালে ছেড়ে 11:40 মধ্যে কিন্তু পুরুলিয়া পৌঁছে যায়। অলমোস্ট 12টা বেজে যায়। এই যে বলতে বলতে সময় হয়ে গেল, ট্রেন ছেড়েও দিল। চলো বাইরের দিকেই বেরোনো যাক। ট্রেন আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। আমরা 1 নম্বর থেকে ফ্লাইওভার করে এখন বাইরে বেরোচ্ছি। চলে এলাম স্টেশনের বাইরে। আর স্টেশনের বাইরে আসতেই দেখতে পাচ্ছি প্রচুর ভিড়। এই মুহূর্তে প্রচুর মানুষ এই মুহূর্তে বিষ্ণুপুর ঘুরতে চলে এসছে। আর এইদিকে রয়েছে আমার গাড়ি, একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তবে আমরা দেখছি অটো স্ট্যান্ড কোথায় রয়েছে। স্টেশন বিষ্ণুপুর স্টেশন থেকে ঠিক বাইরে বেরিয়ে তোমাদেরকে খানিকটা হাঁটতে হবে, হেঁটে তোমাদেরকে এই দিকটা যেতে হবে। এখানেই রয়েছে আমাদের অটো স্ট্যান্ড। তোমরা যদি কেউ রিজার্ভে ঘুরতে চাও, মানে 4 হুইলার করে, তাহলে তোমরা স্টেশনের বাইরে থেকেই পেয়ে যাবে। তবে আমরা ঘুরবো অটোতে করে, সেই জন্য ঠিক আমাদেরকে বাইরে বেরোতে হচ্ছে। এবং কত কি বলছে সেটাও আগে দেখে নিতে হবে। এখন সামনে কিছু দূর এগোতে এখানে রয়েছে একটা সাইকেল স্ট্যান্ড, সাইকেল অটো স্ট্যান্ড রয়েছে। তার সামনে এই যে একদম একের পর এক অটো দাঁড়িয়ে রয়েছে, যা দেখতে পাচ্ছি লাইন দিয়ে অটো দাঁড়িয়ে রয়েছে। একের পর এক অটো দাঁড়িয়ে রয়েছে। এবার একটু জেনে নিই অটো স্ট্যান্ড থেকে এখানে যে সাইট সিনিং এর ব্যাপারটা রয়েছে, কত কি রয়েছে ব্যাপারটা। আচ্ছা বলছি দাদা, এখানে সাইট সিনিং এর যে ব্যাপারটা রয়েছে, এটা কি রকম ব্যাপারটা রয়েছে? এটা এখানে সব সাইট সিনিং ঘুরতেছে, ঘন্টায় 200 টাকা করে রেট আছে, বুঝেছেন? মন্দির ঘোরার জন্য কোথায় কোথায় ঘোরাবেন? আপনাকে 16টা স্পট দেখাবো। 16টা স্পট? আচ্ছা, দেখাবো 16টা স্পট দেখাতে ঘন্টা 3 সময় লাগবে, বুঝেছেন? তো ঘন্টা 3 সময় লাগবে। ওইগুলো ঘুরিয়ে দেখিয়ে আবার স্টেশন বা বাস স্ট্যান্ডে যেখানে বলবে সেখানে ড্রপ করে দেবো। আমাদের বলে রাখি, এখান থেকে ওনারা ঘন্টায় চুক্তি করছেন, ঘন্টায় 200 টাকা। সেটা তোমরা অটোতে 3 জন 4 জন হওয়ার তাদের কোনো প্রবলেম নেই। তবে 3 ঘন্টা ম্যাক্সিমাম লাগবে তারা বলছে। আর যদি কেউ সিলেক্ট করে নাও স্পটগুলো, তাহলে কিন্তু 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে। এখান থেকেই আমরা উঠে পড়বো। তার আগে আমরা একটু ব্রেকফাস্টও সেরে নেবো, যেহেতু আমরা ট্রেন জার্নি করে এলাম এবং ভোরবেলা বেরিয়েছি আমরা। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 10টা। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম আমরা এই মুহূর্তে বিষ্ণুপুর এক্সপ্লোর করতে, মন্দির নগরী এবং মল্ল রাজার দেশ। এটা কি বাস স্ট্যান্ড? বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। এই দেখো, এই হচ্ছে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। আচ্ছা তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি কেউ বাসে করে আসো, ধর্মতলা এবং কলকাতার ধর্মতলা থেকে শুরু করে কলকাতার একাধিক জায়গা থেকে কিন্তু এই বাস আসে বিষ্ণুপুর অবধি। যেমন আমাদের বারাসাত থেকেও কিন্তু প্রচুর বাস ছাড়ে সকালবেলা বিষ্ণুপুরের উদ্দেশ্যে। এই বাস স্ট্যান্ড থেকে বাইরে বেরোলেও কিন্তু প্রচুর অটো তোমরা পাবে এই সাইট সিনিং এর জন্য। বিষ্ণুপুর স্টেশন থেকে আমরা প্রথম চলে এলাম রাসমঞ্চে। সময় লাগলো এই 5 থেকে 7 মিনিট।
চলো এবার এই রাসমঞ্চে প্রবেশ করা যাক এবং কি রয়েছে এই রাসমঞ্চে সেটা তোমাদের সাথে শেয়ার করে। একের পর এক অটো টোটো দাঁড়িয়ে রয়েছে, এটা পার্কিং আই থিঙ্ক। আর এই হচ্ছে রাসমঞ্চ, যা দেখতে পাচ্ছি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এটা অন্তর্ভুক্ত। এবং এখানে একটা কিউআর কোডও রয়েছে, এখানে চাইলে তোমরা এখান থেকে কিউআর স্ক্যান করে এখানে একটা টিকিট নিয়ে নিতে হবে এবং ভেতরে প্রবেশ করা যায়। রাসমঞ্চ বর্তমানে মল্লরাজাদের স্থাপত্য শৈলীর অন্যতম নিদর্শন। সারা বাংলা জুড়ে একদা একসময় এখানে পালিত হতো মহোৎসব, রাজ উৎসব। রাজা বিরামপুরের স্থাপত্য শৈলীটি বর্তমানে আনুমানিক ইংরাজি 1600 খ্রিস্টাব্দে এটিকে স্থাপন করা হয়েছিল। পিরামিডের আকৃতির এই সৌধটি সারা বাংলার একমাত্র স্থাপত্য শৈলী। তোমাদের জানিয়ে রেখে দিই, ভেতরে ক্যামেরা খুব একটা অ্যালাউ নয়, তবে তোমরা মোবাইল দিয়ে স্টিল ছবি তুলতে পারো। আমি কয়েকটা ক্লিপ পেলাম, তোমাদেরকে সেটা শেয়ার করার চেষ্টা করলাম। এবং এই রাসমঞ্চের বাইরে কিন্তু প্রচুর টেরাকোটার কাজ দেখা যাচ্ছে। বিষ্ণুপুর যে জন্য বিখ্যাত, তোমরা এখানে এলে এখান থেকে কিন্তু সমস্ত জিনিস নিয়ে নিতে পারো বিষ্ণুপুরের চিহ্ন হিসেবে। তোমাদের কয়েকটা জিনিস দেখাই। এখানে রয়েছে রাসমঞ্চ, আর এরকম কিন্তু গুটি কয়েক দোকান রয়েছে যেখানে সমস্ত বিষ্ণুপুরের ফেমাস এই যে টেরাকোটার কাজ যেগুলোকে বলা চলে, দেখো সমস্ত জিনিস এখানে রয়েছে। চাবি রিং থেকে আরম্ভ করে মা দুর্গার মূর্তি থেকে আরম্ভ করে এ দেখো আদিবাসী সাঁওতাল, দেখো একদম পোড়ামাটির কাপ, কতটা সুন্দর দেখো। তো এখানে রয়েছে শঙ্খ, এগুলো সমস্ত কিন্তু পোড়ামাটিরই, তোমাদের দেখায়। এ দেখো এ হচ্ছে শঙ্খ। তারপরে এখানে রয়েছে প্রদীপ, এবং স্পেশালি আমার কাছে যেটা দেখতে পাচ্ছি গণেশটা, দেখো কতটা সুন্দর, সমস্ত পোড়ামাটির। তো এখানে হচ্ছে অনেক মুখোশ রয়েছে, এগুলো হচ্ছে সাঁওতালি মুখোশ মাটির। আর এই যে ওরা এসেই কিন্তু সবার আগে কেনাকাটি শুরু করে দিয়েছে রাসমঞ্চের সামনে, যা দেখছি। দাদাকেই আর জায়গা দিচ্ছে না নাকি। এবারে আমরা চলেছি দলমাদল কামান দেখতে, এবং তোমাদের জানিয়ে দিই আমরা এই রাসমঞ্চ থেকে যে টিকিটটা করলাম এর বিনিময়ে শুধু রাসমঞ্চ নয়, আরও দুটি স্থাপত্য আমরা দেখে নেব। বন্ধুরা এই হচ্ছে বিখ্যাত দলমাদল কামান, মল্ল রাজাদের সর্ববৃহৎ কামান বলা যেতে পারে এটা। মল্ল রাজারা যে সমস্ত কামান তৈরি করেছিল তার মধ্যে সর্ববৃহৎ কামান এই কামানটা। আর এই কামানটা দেখতেই কিন্তু আমরা এখানে এসে পৌঁছলাম। দলমাদল কামান দেখার পর ঠিক কিছুটা সামনে এগিয়েই তোমরা দেখতে পাবে ছিন্নমস্তার মন্দির। এবং এই যে দেখতে পাচ্ছ দুধার দিয়ে কিন্তু প্রচুর দোকান রয়েছে, যেমন এখানে টেরাকোটার কাজের সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। তারই সাথে যেহেতু ছিন্নমস্তার মন্দির, মন্দিরের সামনে দেখতে পাচ্ছি পুজো সামগ্রীও রয়েছে। চলো এবার ছিন্নমস্তা মায়ের দর্শন করে আসা যাক। ছিন্নমস্তা মায়ের দর্শন শেষে আমরা চলে গিয়েছিলাম একটি লোকাল দোকানে, যেখান থেকে আমরা আজকে সকালের ব্রেকফাস্টটা সেরে নেব। যা দেখছি সকাল সকালে একদম চপ ভাজা হচ্ছে, গরমা গরম চপ। কাকা এখানে চপ বেশি চলে নাকি? চপ আর মুড়ি? বাঁকুড়া বিষ্ণুপুরে কিন্তু চপের চলনটা সব থেকে বেশি, যেখানেই দেখতে পাচ্ছি চপ পাচ্ছি। কিন্তু সকাল সকাল যেহেতু এসেছি তেলে ভাজাটা একটু অ্যাভয়েড করতে চাইছি, একটা মিষ্টির দোকানে চলে এসেছি। তবে যে কটা দোকানে গেলাম সব দোকানেই চপ রেডি হচ্ছে। চলে এসছে আমাদের এই হচ্ছে কচুরি, আর সঙ্গে এখানে রয়েছে ছোলার ডাল দিয়ে সবজি। চলে এসছে আমাদের 1 পিস করে নলেন গুড়ের রসগোল্লা, একদম শীতকাল। আর এই দেখো নলেন গুড় একদম আহা, এই হচ্ছে রসগোল্লা। একজন কলকাতাবাসী হিসেবে চপমুড়ি খাওয়ার থেকে আমার কাছে এই কচুরি সবজিটাই আমার কাছে মনে হচ্ছে শ্রেয় মনে হলো। উঠে পড়া যাক এবারে আমাদের টোটো। পরে এসে পৌঁছালাম আমরা পোড়ামাটির হাটে, যেখানে বিষ্ণুপুরের বিখ্যাত পোড়ামাটির পটচিত্র এবং পটশিল্প তুলে ধরা হয়। বন্ধুরা আমরা এসে পৌঁছালাম জোড়াসিনী মন্দিরে, এবং যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এই যে আমার পেছনটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু পোড়ামাটির হাট বলা চলে। এখানে যে পোড়ামাটির বিভিন্ন স্থাপত্য শৈলীগুলো আছে সেগুলো নিয়ে এখানে কিন্তু হাট বসে যায়। পুরো এই যে চত্বরটা দেখা যাচ্ছে এই চত্বরের মধ্যে, যেমনটা আমাদের সোনাঝুরি হাট রয়েছে শান্তিনিকেতনে, আর এখানে ঠিক পোড়ামাটির হাট। তবে এখানে সাঁওতালি নৃত্য হয়, এটা শনিবার এবং রবিবার হয়ে থাকে। আজ যেহেতু শুক্রবার এই জন্য পুরোটাই ফাঁকা। যা দেখতে পাচ্ছি বাকি যে যারা ট্যুরিস্ট রয়েছে এখানে এসে ছবি ক্যাপচার করছে এবং কিছুটা সময় কাটিয়ে নিচ্ছে। এবং সেই জোড়াসিনী মন্দিরটাও আমি তোমাদেরকে একবার দেখিয়ে নিই। ঠিক এই যে কিছু দূর এগোতেই হাট না বসলেও বেশ কয়েকটি দোকান কিন্তু বসেছে, তোমরা চাইলে এই দোকানগুলো থেকে কিন্তু কেনাকাটি করে নিতে পারো। আর তোমাদের দেখা এই যে জোড়াসিনী মন্দির যেটা বলছে, জোড়া মন্দির রয়েছে, এইখানে আমি দুটো মন্দির দেখতে পাচ্ছি।
আর ঠিক এইদিকে আমি একটি মন্দির দেখতে পাচ্ছি। আমাদের বলে দিই, আমরা যে ওই যে প্রথমে আমরা রাসমঞ্চে যে টিকিটটা কেটেছিলাম সেই টিকিটটাই কিন্তু এখানে জোড়াসিনী মন্দির এটি একটি ল্যাটেরাইট পাথরে নির্মিত একরত্ন শৈলীর মন্দির। এখানে মূলত 3টে মন্দির একই শ্রেণীতে রয়েছে। উত্তরের মন্দিরটি থেকে জানা যায় এটি রাজা গোপাল সিংহ প্রতিষ্ঠিত করেছিল, যা মল্ল রাজাদের স্টাকো নির্মিত ভাস্কর্যের অন্যতম নিদর্শন। এবার এসে পৌঁছালাম আমরা রাজবাড়িতে, মল্ল রাজাদের যে রাজবাড়ি ছিল সেই রাজবাড়িতে, এবং এখানে রাজবাড়ির যে গেট রয়েছে দেখতে পাচ্ছি আমরা, দুর্গের মতো একটা গেট রয়েছে, তাকে খিলান দরওয়াজা বলছে। দেখা যাক একবার। মল্ল রাজাদের অন্যতম নিদর্শন এই খিলান দরওয়াজা। এটি শুধু দরওয়াজাই নয়, ইতিহাস ও ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে এই দরওয়াজা। কথিত আছে মল্ল রাজা বীর সিংহের আমলে তৈরি হয়েছিল এই পাথরের নির্মিত খিলান দরওয়াজা। এর সাথে তৈরি হয়েছিল আরও একটি ছোট দরওয়াজা, যা নগরের পাহারা কেন্দ্র ছিল। এটাই ছিল শহরে ঢোকার চেক পয়েন্ট। আর এই যে এই জায়গাগুলো দেখা যাচ্ছে, এখানে কিন্তু সৈনিকরা থাকতেন, এইদিকেও থাকতেন এবং এইদিকেও থাকতো। এখান থেকে সৈনিকরা সমস্ত চেক করে এই পথ দিয়ে নগরে বা শহরে প্রবেশ করতো। আর এই মুখ্য দরজার সামনে রয়েছে আরেকটি ছোট দরজা, সেটা পার করেই কিন্তু নগরে প্রবেশ করতে হতো। নগর প্রবেশদ্বারের ঠিক সামনেই রয়েছে রাজা বীরহাম্বীর উদ্যান, সেটাও একটু ঘুরে দেখে নিই। এটাকে যা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে এবং প্রত্যেক কটা জায়গায় এই মুহূর্তে সংরক্ষিত করে রাখা রয়েছে। এই হচ্ছে বীরহাম্বীর উদ্যান। তোমার ভেতরেটা তো এবারে বীরহাম্বীর উদ্যানের ভেতরেই আমরা এখন প্রবেশ করি। উদ্যানটি রাজা বীরহাম্বীর উদ্যান নামে পরিচিত। তবে এই উদ্যানের ভেতরে প্রবেশ করলে একটি মন্দির রয়েছে, সেই মন্দিরটি লালজি মন্দির নামে পরিচিত। মল্ল রাজা বীরসিংহ কর্তৃক নির্মিত হয় এই মন্দিরটি। 1658 খ্রিস্টাব্দে বীরসিংহ এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করেছিল। মন্দিরের চারপাশে রয়েছে উদ্যান এবং সাজানো গোছানো বাগান। এসে পৌঁছালাম এবার আমরা পাথরের রথ দেখতে, যেটা পুরোপুরি সম্পূর্ণ পাথর দিয়েই তৈরি এবং মাকড়ানা পাথরে। তোমাদেরকে দেখাই একবার। এই হচ্ছে পাথরের রথ, দেখো পুরো রথটাই পাথরের এবং পাথরের যে চাকাগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর সম্পূর্ণ এই রথটাকে তৈরি করা হয়েছিল সেই মাকড়ানা পাথরের এবং খুব সুন্দরভাবে চারিদিক দিয়ে ঘিরে সেটাকে সংরক্ষণ করা হয়েছে। এটাই হচ্ছে 3 তলা বিশিষ্ট পাথরের রথ। আর চাকা যদি দেখাই, এই দেখো সমস্ত চাকা দেখা যাচ্ছে, 1টা 2টো 3টে। আবার যদি তোমাদেরকে দেখাই, ঠিক এদিকেও রয়েছে চাকা, এই দেখো এদিকে একটি চাকা রয়েছে। এমন এক জায়গায় এসে পৌঁছলাম যেখানে রয়েছে রাধা গোবিন্দর মন্দির এবং রাধা মাধব মন্দির, তার সাথে রয়েছে কালাচার্যির মন্দির। এই 3টে মন্দিরই এবার আমরা একের পর এক ভিজিট করে নেবো। আমাদের অটো দাঁড়িয়ে রয়েছে, এদিকে রয়েছে রাধা গোবিন্দর মন্দির, তোমাদেরকে দেখাই। এই যে এখানে অ্যারোই দেওয়া রয়েছে, একদিকে রয়েছে রাধা গোবিন্দর মন্দির, তারপরে রয়েছে রাধা মাধব টেম্পল এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিষ্ণুপুরের সার্কেল অফিস রয়েছে ঠিক এদিকেই। বন্ধুরা এই মুহূর্তে এসে পৌঁছলাম আমরা রাধা গোবিন্দ মন্দির। এই যে পেছনে দেখা যাচ্ছে রাধা গোবিন্দ মন্দির, আর রাধা গোবিন্দ মন্দিরের সামনে এসে আমরা দেখতে পাচ্ছি একটি রথ রয়েছে। এটা হচ্ছে পোড়ামাটির রথ। এই যে দেখা যাচ্ছে যে পোড়ামাটির স্থাপত্য শৈলী, বিষ্ণুপুর জুড়েই কিন্তু যতগুলোই তোমরা স্থাপত্য দেখো না কিন্তু এরকম পোড়ামাটিরই দেখতে পাবে। তোমাদেরকে আগেও দেখালাম জোড়াসিনী মন্দির, ঠিক তার সামনেই রয়েছে রাধা গোবিন্দজির মন্দির। 1726 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণ সিংহের আমলে এই মন্দিরটি কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। এটা বোঝাই যাচ্ছে রথ যেহেতু রয়েছে, একদা এক সময় কিন্তু এখানে পূজা হতো, পূজা পাঠ হতো। তবে এখানে বিষ্ণুপুরের ম্যাক্সিমাম মন্দিরেই আমরা কিন্তু এখন আর দেখতে পাই না যে কোথাও পুজো হয়। আমরা সেই স্থাপত্য হিসেবেই সেই জায়গাগুলোকে কিন্তু আমরা দেখি এখন। মূলত তোমরা 3টে জিনিস দেখতে পাবে, পোড়ামাটির রথ, আর এইদিকে রাধা গোবিন্দজির মন্দির, আর ঠিক এইদিকে রয়েছে নাট মঞ্চ। চলো এখান থেকে এবার বেরোনো যাক। এবারে আমরা চলেছি লাল বাঁধে, যেখানে লাল বাহিনীকে হত্যা করা হয়েছিল। এসে পৌঁছলাম আমরা লাল বাঁধে। দেখতে পাচ্ছি বিশাল বড় একটা ঝিল মতো রয়েছে আর চারদিক দিয়ে বাঁধ দেওয়া রয়েছে, খুব সুন্দর লাগছে। তবে এখানে বোটিং চলছে এই মুহূর্তে, ঠিক আমার সামনেও দেখতে পাচ্ছি বোটিং হচ্ছে, ওইদিকেও বোটিং হচ্ছে। তোমরা চাইলে এই জায়গাটায় বোটিং করে নিতে পারো। এক কথা এই জায়গাটা এই মুহূর্তে একটা পিকনিক স্পট মনে হচ্ছে যা দেখছি, তবে খুব সুন্দর। এবার আমরা এসে পৌঁছালাম এমন একটা জায়গায় যাকে বলা হয় গুমঘর। কথায় আছে না গুম করে দেওয়া, সেই গুমনামি বাবার মতো এই জায়গাতে মানুষজনকে গুম করে দেওয়া হতো। এই যে পেছনের স্থাপত্য দেখা যাচ্ছে, এটাই হচ্ছে গুমঘর। তো এখানে প্রবেশ করা তো যাবে না, এখানে দেখেই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এটা এবার এসে পৌঁছালাম আমরা শ্যামরাজ্যির মন্দিরে। তোমাদের বলে রাখি এটা আরেকটা মন্দির
যেটা আমরা রাজমঞ্চ থেকে টিকিট নিয়েছিলাম সেই টিকিটেই কিন্তু আবার এখানে দেখাতে হবে। তো তোমরা যখন রাজমঞ্চ থেকে টিকিটটা নেবে সেটা কিন্তু যত্নে রাখতে হবে তোমাদেরকে। এবার আমরা জানতাম না কোন মন্দিরে কোথায় দেখাতে হবে, সে যেখানে যাচ্ছি সেখানে বুঝতে পারছি শ্যামরাজ্যের মন্দিরে সেই টিকিটটা দেখিয়ে তোমরা প্রবেশ করতে পারবে। তবে এখানে টেরাকোটার কাজটা তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাবে, পুরো মন্দির চত্বর জুড়ে, পুরো মন্দিরটা জুড়েই কিন্তু সুন্দর টেরাকোটারভাবে কাজ করা রয়েছে। খুব সুন্দর এই মন্দিরটা, চলো কাছ থেকে একবার দেখে নেওয়া যায়। শ্যামরাজ্যের মন্দির স্টক নির্মিত পঞ্চরত্ন স্টাইলে নির্মিত এই মন্দিরটি টেরাকোটা অলঙ্কারে সুসজ্জিত। উন্নত মানের লতা অলঙ্কার এবং শ্রীকৃষ্ণ লীলার বহু দৃশ্য এখানে বর্ণিত রয়েছে। এর গত্রে গত্রে রয়েছে টেরাকোটার কাজ। এছাড়াও রামায়ণ এবং মহাভারতের দৃশ্য এখানে বর্ণিত রয়েছে। পুঁথি ও লিপি পড়ে জানা যায় রাজা বীরখিনের পুত্র রঘুনাথ সিংহ 1643 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেছিল। বন্ধুরা এসে পৌঁছালাম আমরা জোর বাংলা মন্দিরে। এই সেম টু সেম মন্দিরটির একটি রেপ্লিকা রয়েছে আমাদের কলকাতা নিউ টাউনের ইকো পার্কে। তোমরা চাইলে এর ভেতরে গিয়ে ছবি তুলতে পারো। সবকটি টেরাকোটা স্টাইলে তৈরি এবং প্রত্যেকটা মন্দিরেই তোমরা স্টিল ছবি তুলতে পারো, তবে ভিডিও অ্যালাউ নয়। তোমাদেরকে দূর থেকেই দেখাচ্ছি। এর পাশে আরেকটি মন্দির রয়েছে, সেই মন্দিরটা আমরা ভালো করে দেখে নেবো ভেতর থেকে। চলো, এই ছিল জোর বাংলা মন্দির। ওর বাংলোর সামনেই তোমরা দেখতে পাবে রাধা মাধবজির মন্দির। তবে আমরা আর এই মন্দিরে প্রবেশ করিনি, আমরা চলে গেছিলাম বাঁকুড়া বিষ্ণুপুরের বিখ্যাত ডোগরা শিল্প দেখতে। বাঁকুড়া জেলার সবচেয়ে বিখ্যাত শিল্প হচ্ছে ডোগরা শিল্প, যেটা কাঁসা, পিতল, তামা সংমিশ্রিত ধাতু দিয়ে বানানো হয়। পুরোটা হাতে বানানো হয়। প্রক্রিয়াটা হচ্ছে 1000 বছর আগে যেভাবে তৈরি হতো এখনও সেই প্রক্রিয়াটাকে ধরে গেছে। এটা বিষ্ণুপুরের মধ্যে, বিষ্ণুপুরের এই রাজবাড়ি মৃন্ময় মন্দিরের মধ্যেই পাওয়া যায়। কিরকম দাম হয় এই যে ঘোড়াগুলো? মোটামুটি 200-250 থেকে শুরু। এই যে ছোট ঘোড়াটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে 550 টাকা জোড়া। আচ্ছা পেয়ার, আচ্ছা। আর তার উপরেরটা বড়টা এটা হলে 1100 টাকা জোড়া। 1100 টাকার জোড়া। একবার হাতে নিয়ে একটু দেখবো। ডোকরা শিল্প, তাই তো, বেশ ভারী রয়েছে। দেখো, কাঁসা আর পেতল দুটো মিক্স, কাঁসা, পিতল, তামা, কাঁসা পিতল তামা সব মিলিয়ে এই যে ডোকরা। দেখো, এই হচ্ছে ডোকরা শিল্পের, এখানে সমস্ত কিছু রয়েছে। শুধু ঘোড়া নয়, প্যাঁচা রয়েছে, এখানে মানুষ রয়েছে, এখানে কচ্ছপ দেখতে পাচ্ছি, তার সাথে এইদিকে দেখতে পাচ্ছি এটা কাকা আদিবাসী, আদিবাসী। হ্যাঁ দেখো এখানে রয়েছে। এই হচ্ছে ডোকরা শিল্প, বিষ্ণুপুর বাঁকুড়ার একমাত্র ঐতিহ্যবাহী শিল্প। 1694 খ্রিস্টাব্দে রাজা দুর্জন সিংহের আমলে তৈরি হয়েছিল এই মদনমোহন মন্দিরটি। বিষ্ণুপুরের ঐতিহ্য মন্দির তো এই মন্দিরগুলির মধ্যে অন্যতম এই মন্দিরটি, একমাত্র মন্দির যেখানে নিত্য পূজা হয়ে থাকে। তার সাথে শ্রীকৃষ্ণের মূর্তিও এখানে বর্তমান। মন্দিরের গাত্রে গাত্রে রয়েছে অপূর্ব টেরাকোটার সম্ভার, যা মানুষের বারবার নজর কেড়েছে। এই ছিল মদনমোহন মন্দির। আর মন্দিরের পাশে তোমরা প্রত্যেক কটা দোকানেই কিন্তু টেরাকোটার প্রচুর জিনিস পেয়ে যাবে। আমরা যে মন্দিরেই যাচ্ছি সেই মন্দিরের বাইরে কিন্তু প্রচুর দোকান রয়েছে, তোমাদের এক নজর এখানেও দেখিয়ে নিই। মদনমোহন মন্দির এবং মন্দিরের চারপাশে কেন্দ্র করে এরকম কিন্তু প্রচুর দোকান রয়েছে। দেখো, সমস্ত টেরাকোটার ডিজাইনের এবং টেরাকোটার যে কাজ করার যে শোপিস থেকে আরম্ভ করে সমস্ত জিনিস রয়েছে। এটা প্রদীপ থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে রয়েছে, গয়না থেকে আরম্ভ করে এই দেখো ঘর সাজানো ঝুনঝুনা থেকে আরম্ভ করে সমস্ত কিছু রয়েছে। আর এই মুহূর্তে যারাই এই বিষ্ণুপুর ভ্রমণে এসছে তারা কিন্তু সমস্ত কিছু কেনাকাটি করে নিচ্ছে। তোমাদেরকে একবার দেখাই, দিদির এই দোকানে একবার এই ঘন্টাটা একবার দেখাবো তোমাদেরকে। এই দেখো মাটির ঘন্টা, আর সাউন্ডটা যদি দেখাই, এই দেখো সাউন্ডটা দেখো। দিদি ভাই বলছি এই দুর্গাগুলো কত করে? দেখি একটুখানি। এই দেখো এই দুর্গাগুলো সম্পূর্ণ, এগুলো পোড়ামাটির তো পুরোপুরি? বলছি এগুলো কিন্তু 160। এটা আঁকা দুর্গা, একটু আঁকা দুর্গা একটু দেখাও। এটা আঁকা মানে আচ্ছা বাহ, একদম ফাইনিং, একদম পুরোটাই পোড়ামাটির, তাই দেখতে পাচ্ছি। দেখো পেছনটা ঘোরালেই দেখা যাবে। এটা কত দিদি ভাই? এটা 140। 140। দিল্লি গেছে জানো। সাইড সিনিং এর মাঝেই আমরা চলে এলাম আমাদের লাঞ্চ সারতে। আমরা নিয়ে নিয়েছি এই মুহূর্তে চিকেন থালি, একদম ট্র্যাডিশনাল শালপাতাতে। কি কি রয়েছে একবার তোমাদের দেখিয়ে দিই। শালপাতায় ডাল ভাত, এখানে একটা আলু সবজি রয়েছে এবং আলু ফুলকপির তরকারি। এই দেখো আলু ভাতে যাকে বলে। চলে এসছে আমাদের চিকেন, তোমাদের দেখাই। এই হচ্ছে চিকেন, দেখো একদম পাতলা ঝোল, 3 পিস রয়েছে এবং তার সাথে এই সব সবজি। এই হচ্ছে চিকেন, দেখো একদম চিকেনটা দেখছি একদম সফট, একদম তুলতুলে বলতে গেলে একদম হাত দিয়ে খুলে যাচ্ছে। এই দেখো এই হচ্ছে চিকেন। তো একটা ব্যাপারই আছে, গ্রাম বাংলার একটা ব্যাপারই আছে। যেখানে যাই না কেন আমি লোকাল জিনিসটা একটু ট্রাই করার চেষ্টা করি। টিকাটা এই মুহূর্তে 2:14।
বন্ধুরা আমাদের সময় লেগে গেল প্রায় ওই 4 ঘন্টা, ওই 3 ঘন্টা থেকে 4 ঘন্টা লাগে। আমরা যেহেতু ভিডিও করছিলাম এটা আমাদের একটু এক্সট্রা সময় লাগলো, তোমাদের 3 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আর আগেই বলেছি তোমাদের এখানে ঘন্টা ভিত্তিক চুক্তি, ঘন্টায় 200 টাকা। তোমরা সেটা 4 জন থাকো কি 5 জন থাকো, একটা অটোতে কিন্তু আমরা 4 জন ছিলাম, একদম পারফেক্ট বলতে গেলে। তবে খুব সুন্দরভাবে সাইট সিনিং কমপ্লিট করে আবারও আমরা বিষ্ণুপুর স্টেশনে চলে এলাম। আর আমাদেরকে সাইট সিনিং করালো এই কাকার নামটা জানবো, ষষ্ঠী গড়াই। তো তোমরা চাইলে কিন্তু এই কাকাকে কন্ট্যাক্ট করে নিতে পারো, কাকার কন্ট্যাক্ট নম্বর আমরা দিয়ে দিচ্ছি। একদম সকাল সকাল তোমরা চলে এসে বিষ্ণুপুর কিন্তু ভ্রমণ করেই নিতে পারো। আমরা যেভাবে ঘুরলাম ঠিক এইভাবেই কিন্তু তোমাদেরকে কাকা ঘুরিয়ে দেবে। এছাড়াও তোমরা জয়পুরের জঙ্গল এবং বনরা রিসোর্টও ঘুরে নিতে পারো। তোমরা একদিনে তোমরা কিন্তু এই বিষ্ণুপুরটা প্ল্যান করে নিয়ে চলেই আসতে পারো। সপ্তাহ শেষে আমরা ফিরবো সেই রূপসী বাংলাতেই 5:30টায়। এছাড়া এর আগে রয়েছে অরণ্যক এক্সপ্রেস, যেটা 3:30টাতে আছে। অনেকেই সারাদিনের প্ল্যান করে আসে, তাড়াহুড়ো করার দরকার নেই। এখানেই আপাতত পর্বটাকে এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।